হ্যালো এভরিওয়ান। তো আজকের টপিক হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ স্টেটস। আমরা আগের দুইটা ভিডিওতে ডিফারেন্ট টাইপস অফ ডিপ্লোমেসি সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম। তো এইখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ স্টেটস সম্পর্কে জানার চেষ্টা করব। তো অনেক রকম স্টেট হইতে পারে। তো আজকে আমরা বেশ কিছু ধরন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই দেখব বিগ স্টেট। বিগ স্টেট বলতে আসলে আয়তনে বড় কিংবা হচ্ছে ইকোনমিতে বড় এরকম কোন স্টেটকে বোঝানো হয় না। শুধুমাত্র যাদের সামরিক শক্তি তথা মিলিটারি পাওয়ার অনেক বেশি তাদেরকেই বোঝানো হয় বিগ স্টেট হিসাবে। এখানে ইকোনমি কিংবা একটা দেশের আয়তন কিংবা হচ্ছে তাদের জিওগ্রাফিক্যাল যে অবস্থান সেটা কোনোভাবেই ম্যাটার করে না। এরকম একটা উদাহরণ হইতে পারে নর্থ কোরিয়া। উত্তর কোরিয়া আয়তন কিংবা হচ্ছে ইকোনমির দিক দিয়ে যতটা না পাওয়ারফুল তার থেকে বেশি পাওয়ারফুল তারা তাদের মিলিটারি পাওয়ারে। এখানে একটা ছবি দেখা যাচ্ছে যেখানে উত্তর কোরিয়ার মিলিটারি পাওয়ারকে ডিপিক্ট করার চেষ্টা করা হয়েছে। বিগ স্টেট যেরকম আছে সেরকমই আরেকটা দেখা যায় স্মল স্টেট। স্মল স্টেট বলতে একইভাবে যে আয়তনে ছোট কিংবা ইকোনমিতে ছোট এরকম কোনো দেশকে বোঝানো হচ্ছে না। এখানে মিলিটারি পাওয়ার যার কম, উইক মিলিটারি পাওয়ার, তাদেরকেই স্মল স্টেট হিসাবে বোঝানো হয়। তো এরকম মিলিটারি পাওয়ার কম বা মিলিটারি পাওয়ার একদমই নেই বললেই চলে সেরকম একটা রাষ্ট্র হচ্ছে কোস্টারিকা। কোস্টারিকাতে 1948 সালের পর থেকে কখনোই মিলিটারি ফর্ম করা হয় নাই। এজন্য কোস্টারিকাকে একটা স্মল স্টেট হিসাবে কনসিডার করা যায়। বি স্টেট আমরা দেখছি, স্মল স্টেট দেখছি, এখন দেখার চেষ্টা করব বাফার স্টেট। বাফার স্টেট নামের থেকেই আসলে বোঝা যায় যে একটা নিরপেক্ষ রাষ্ট্র, অর্থাৎ দুইটা শক্তিশালী রাষ্ট্রের ভিতরে একটা নিরপেক্ষ এবং কম শক্তিশালী রাষ্ট্রই হচ্ছে বাফার স্টেট। বাফার স্টেটের যে কন্ট্রিবিউশন বা রোল সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই বাফার স্টেট গুলা যে কোনো ধরনের কলিউশন এড়াইতে সাহায্য করতে পারে, মধ্যস্থতা করার চেষ্টা করতে পারে। কারণ এদের যে জিওগ্রাফিক্যাল পজিশন, আগের দুইটা ধরনের ভিতরে যেরকম জিওগ্রাফিক্যাল পজিশন খুব বেশি একটা ম্যাটার ছিল না, এইখানে আবার জিওগ্রাফিক্যাল পজিশনটা অনেক বেশি ম্যাটার করে। কারণ দেখা যায় জিওগ্রাফিক্যালি দুইটা শক্তিশালী রাষ্ট্রে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী তাদের ভিতরে যারা অবস্থান করে তাদেরকেই বাফার স্টেট বলা হয়। এরকম একটা উদাহরণ হতে পারে বেলজিয়াম। বেলজিয়াম আসলে জার্মানি আর ফ্রান্সের ভিতরে অবস্থান করে। ইউরোপের দেশগুলোর ভিতরে জার্মানি এবং ফ্রান্স দুইটা যথেষ্ট বড় শক্তি। তো তাদের ভিতরে বেলজিয়াম একটা নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে এবং অবশ্যই ফ্রান্স এবং জার্মানির তুলনায় কম শক্তিশালী রাষ্ট্র হিসেবে একটা বাফার স্টেটের দায়িত্ব পালন করে। এই ম্যাপটাতে দেখা যাচ্ছে ফ্রান্স আর জার্মানির ভিতরে কিভাবে বেলজিয়ামের অবস্থান। এই সবুজ অংশে বেলজিয়াম অবস্থান করতেছে, তার এক পাশে জার্মানি, এক পাশে ফ্রান্স। তো শুধুমাত্র যে বেলজিয়ামে এরকম বাফার স্টেটের উদাহরণ সেটা নয়, আরেকটা উদাহরণ হইতে পারে ভুটান। বর্তমান বিশ্বে এশিয়ার দিক থেকে দুইটা বড় রাষ্ট্র হচ্ছে চায়না অ্যান্ড ইন্ডিয়া। তো এই চায়না আর ইন্ডিয়ার মাঝামাঝি অবস্থান করে ভুটান, যেটি একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বাফার স্টেটের ভূমিকা পালন করার চেষ্টা করে। এরপর হচ্ছে রুজ স্টেট। এটা আসলে যেই দেশগুলোকে বা যে রাষ্ট্রগুলোকে ইন্টারন্যাশনাল সিস্টেম এর উপর একটা থ্রেট বা হুমকি স্বরূপ মনে করা হয় তাদেরকে রুজ স্টেট বলা হয়। এর ভিতরে ইউএসএ কনসিডার করে ইরান, নর্থ কোরিয়া, সিরিয়া, সুদান এদেরকে রুজ স্টেট হিসেবে। বাট জিনিসটা একটু বায়াসড, কারণ যেসব ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে বা ইন্টারন্যাশনাল সিস্টেম আছে তাদেরকে লিড দেয় বেশিরভাগ ক্ষেত্রেই ইউনাইটেড স্টেটস। তো এই ইউনাইটেড স্টেটস যেহেতু লিড দেয় সেহেতু পুরো যে ওয়ার্ল্ড মিডিয়া সেটাও কন্ট্রোল করে ইউনাইটেড স্টেটস, এবং এভাবেই পোট্রে করে যে ইউনাইটেড স্টেটস এর বিরুদ্ধে যারা তাদেরকে খারাপভাবে পোট্রে করার চেষ্টা করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় এই ইরান, নর্থ কোরিয়া, সিরিয়া, সুদান এদেরকে রুজ স্টেট বলা হচ্ছে। বাট যদি লেটলি
যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সারা বিশ্বে সেগুলো দেখা যায়, তাহলে এই রুজ স্টেট হিসাবে কনসিডার করা উচিত ইসরায়েলকে। কারণ ইসরায়েলের যে ধরনের কর্মকাণ্ড শেষ কয়েক বছরে, তাদের থেকে বোঝা যায় যে ইসরায়েল একটা রুজ স্টেটের মতন কনসিডার করা উচিত। নেক্সট হচ্ছে ডিফ্যাক্টো স্টেট। তো ডিফ্যাক্টো স্টেট বলতে আসলে যাদের লিগ্যাল রিকগনিশন নাই। আমরা যদি বাংলাদেশের কথা ভাবি, বাংলাদেশ 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে, বাট তারপরই যে সব রাষ্ট্র তাদেরকে বাংলাদেশকে রিকগনাইজ করে বা স্বীকৃতি প্রদান করে, বিষয়টাতে এমন নয়। বেশ কিছু সময় যায়, তারপর তাদেরকে রিকগনাইজ করা শুরু হয় এবং আস্তে আস্তে অনেক দেশের রিকগনিশন আসতে শুরু করে। তো ডিফ্যাক্টো স্টেট হচ্ছে ওই ধরনের স্টেট গুলা যাদের আসলে পলিটিক্যাল অথরিটি আছে, একটা সার্টেন টেরিটরি আছে, অর্থাৎ একটা জনসমষ্টি আছে, একটা বাউন্ডারি বা আয়তন আছে, বাট কোনো সার্বভৌমত্ব নাই, অর্থাৎ লিগ্যাল রিকগনিশন নাই, তারাই হচ্ছে ডিফ্যাক্টো স্টেট। এরকম উদাহরণ হইতে পারে তাইওয়ান, তিব্বত, হংকং। মজার বিষয় হচ্ছে এরা সবাই আসলে চীনের যে ছায়া এর ভিতরে অবস্থান করতেছে। তো ডিফ্যাক্টো স্টেট বলতে আসলে আয়তন আছে, জনসংখ্যা আছে, বাট সার্বভৌমত্ব নাই বা রেকগনিশন নাই, এরকম রাষ্ট্রগুলোকে বোঝানো হয়। ফেইল্ড স্টেট, একটু আগে যেরকম আমরা দেখলাম ডিফ্যাক্টো স্টেট, সেক্ষেত্রে দেখা যাচ্ছিল সার্বভৌমত্ব নাই, কিন্তু ফেইল্ড স্টেটের বেলায় সার্বভৌমত্ব থাকে, কিন্তু সরকারের হাতে কোনো কন্ট্রোল থাকে না, সেই ক্ষেত্রে বলা হয় এটা একটা ফেইল্ড স্টেট। গভর্নমেন্ট যদি কন্ট্রোলে না রাখতে পারে একটা রাষ্ট্রকে, তখন সেটা একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়। এই উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি সোমালিয়া আর লাইবেরিয়াকে। সো আপাতত এইটুকুই। আমরা নেক্সট ভিডিওতে আরো কয়েকটা টাইপস সম্পর্কে জানার চেষ্টা করব। টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড।